কাঁধে নিয়ে ইনানকে টেনশনে ফ্রি রাখত। এমনকি শরৎ কখনো তার দিকে হাত বাড়ানোর সাহস অবধি করতো না। ইনান মিস করছে, সে আগে জেহফিলকে খুব খুব মিস করছে। কবে জেহফিল ঠিক হবে? কবে আগের মতো তার উপর রাগ দেখিয়ে কাজ করতে বাধা দিবে? কবে তাকে আগের মতো শাসন করবে, আগের মতো ভালোবাসবে, আগলে রাখবে? ইনান সামলাতে পারে না নিজেকে, হু হু করে কেঁদে দেয়। বাথরুমের দরজার শব্দ করে খুলে ইনান। আওয়াজ কানে গেল না ঝড়ের কারণে। ইনান জেহফিলের পেছনে এসে দাঁড়ায়, দেখলো বড় ক্যানভাসে ইনানের খুব সুন্দর একটা পোর্ট্রেট আছে সে, যেখানে গালে হাত দিয়ে আনমনা হয়ে চেয়ে আছে ইনান। আকাশে পেঁজা তুলোর আড়ালে রংধনু। এত সুন্দর ছবি দেখে ইনান আজ খুশি হতে পারছে না, জানে না কেন। ইনানের উপস্থিতি টের পাওয়া মাত্র জেহফিল ইনানের দিকে ফিরে, তার মৃদু হাসির বদলে কাঠিন্যতা দেখা দিল ইনানের আলুথালু অবস্থা দেখে। তোমার এই অবস্থা কে করেছে বাটারফ্লাই? ইনান জেহফিলের পায়ের কাছে পড়ে গেল কাঁদতে কাঁদতে। জেহফিলের হাঁটু জড়িয়ে মুখ গুজে কাঁদতে লাগলো। বাটারফ্লাই কি হয়েছে সোনা, বলো আমায়। জেহফিল আদরের ভঙ্গিতে ইনানের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। তার বুকের মাঝে নিভু নিভু করা আগুন ধীরে ধীরে জ্বলে উঠছে। জেহফিলের স্নেহের গলায় আরো ভেঙে পড়ল ইনান। সব বলে দিল সে জেহফিলকে, শরতের করার সব। জেহফিল ইনানকে উঠিয়ে গায়ের কোটটা খুলে দিল। মোম সামনে দিয়ে ইনানের শরীরের ক্ষতগুলো দেখল। ইনানের গলায় ঘাড়ে আঁচড়ের কামড়ের দাগ, রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। আপনার কষ্ট হচ্ছে না জেহফিল? জেহফিল শূন্য চোখে তাকায়, তার চোখের ভাষা বুঝতে পারে না ইনান, যেন কোনো ব্ল্যাক হোলের মধ্যে তাকিয়ে আছে সে। তোমার কি মনে হয়? অবশ্যই আপনার কষ্ট লাগছে না, না হলে এত শান্ত আছেন কিভাবে? কেন আগের মতো রিয়েক্ট করছেন না? শান্ত থাকলে কি মানুষের মনে কষ্ট জমে না? ইনান জেহফিলের কোলে বসে জেহফিলের গলা জড়িয়ে ধরে ধরা গলায় বলল, আমি জানি না জেহফিল, কিছু জানি না। মানুষ শান্ত থাকুক, কিন্তু আমার অশান্ত আপনাকেই চাই। আপনাকে খুব মিস করছি জেহফিল। আপনার এই ভালো হয়ে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না জেহফিল। আমি আগের জেহফিলকে চাই, আমার বাস্তবের জেহফিলকে, কল্পনার ভালো জেহফিলকে না। আপনার পাগলামো ভালোবাসা, আপনার পজিটিভনেস সবচেয়ে আমার সব। জেহফিল গম্ভীর গলায় বলল, কিন্তু তুমি তো সারা জীবন এটাই চেয়ে এসেছিলে বাটারফ্লাই। সুইট, শান্ত, হাসি খুশি পারসন, একদম তোমার মন মতো। যখন খারাপ ছিলাম তখন তো পছন্দ করতে না, এখন ভালো হলাম তাও পছন্দ করছো না। ইনান মাথা দুদিকে নাড়াতে নাড়াতে নাক টেনে বলল, না, আমার আমার কল্পনার সেই ভালো পুরুষকে আমার চাই না। আমি কখনোই চাইবো না আর। ভেবে বলছো তো বাটারফ্লাই? ইনান হ্যাঁ সূচক মাথা নাড়ল। মুখে বলো, তুমি জানো আমি এসব পছন্দ করি না। জেহফিল শাসনের সুর শুনে ইনান দুঃখের মাঝেও হেসে ফেলল। জেহফিলের গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি হিরোকে না, ভিলেনকে চাই, যে আমার জন্য সারা দুনিয়া ছাড়খাড় করে দেবে, ঠিক যেমনটা আপনি আগে ছিলেন। জেহফিল বাঁকা হেসে ইনানের ঠোঁটে চুমু খেয়ে বলল, এনিথিং অ্যান্ড এভরিথিং ফর ইউ মাই প্রিন্সেস। ইনান ফোনে বাবাকে সব বলে দিল। আগের অবস্থা বলে বলতো না, কারণ তখন জেহফিল থাকতো সব সামলানোর জন্য, কিন্তু এখন তো কেউ নেই, তাই রিস্ক নিল না সে। বাবাকে শরতের কথা বলে দেয়। সব শুনে তো ইফাজ খানের মাথার তালু গরম হয়ে যায়। তিনি পারে না এখনই চলে যায় ইনানের কাছে, কিন্তু আর্জেন্ট ডিউটির কারণে তিনি আজ শহরের বাইরে, কাল ফিরবে। ইনানকে সান্ত্বনা দিয়ে কল রেখে দেন তিনি। সিটে হেলান দিয়ে হাত দিয়ে মুখ মুছে দীর্ঘশ্বাস ফেলেন। মোবাইল হাতে নিয়ে একবার পলকের নাম্বার ডায়াল করতে নিয়েও করলেন না। পলক ইফাজ খানের কাছে কখনো কোনো কথা লুকায়নি। জেহফিলের হিংস্র রূপের কবলে পড়ে পলকের যেই হাল হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছিল সে ইফাজের কাছে। ইফাজ খান চিন্তাও করতে পারেনি তার মেয়ের জামাই যে এত ভয়ানক হবে। পলকের অবস্থা এত খারাপ ছিল, বেচারা কয়েক সপ্তাহ হাসপাতালের বেড থেকে উঠতে পারছিল না। পলক ইফাজ সাহেবকে এর বিহিত করার জন্য অনুরোধ করেছিল। জেহফিলের কাছে ইনান ভালো নেই সেইটাও বুঝিয়েছে। ইফাজ খান কয়েকবার জেহফিলের সাথে কথা বলেছিল, কৈফিয়ত চেয়েছিল সবকিছুর। প্রথমে জেহফিলকে যতটা শান্ত দেখেছিল ঠিক ততটাই অগ্নিমূর্তি ধারণ করেছে যখন তিনি বললেন ইনানকে নিজের কাছে নিয়ে আসবেন। কম চেষ্টা করেননি জেহফিলকে বোঝানোর, হুমকি ধামকি ভয় দেখিয়েও লাভ হয়নি। জেহফিল তার জায়গায় অটল ছিল। ইফাজ খানের অতিরিক্ত পাওয়ার দেখানোর কারণে জেহফিল রেগে ইনানের সাথে ইফাজের ফোনে কথা বলা বন্ধ করে দেন।
1-2 মিনিট যাই একটু কথা বলতো তাও জেহফিল সাথে সাথে থাকতো। বুঝে গেছেন তিনি যে মেয়েকে হারিয়েছেন চিরতরে। তবে এখানে তার ভুলও ছিল। জেহফিল ছিল ঘুমন্ত সিংহ। তাকে ঘুম থেকে উঠিয়েই তিনি বড্ড ভুল করেছিলেন। পলক চেয়েছিল ইনানকে ছাড়িয়ে এনে জেহফিলকে উপযুক্ত শাস্তি দিতে, কিন্তু ইফাজ খান যখন পিছু হটলেন আর পলককে অনুরোধ করলেন এগুলো নিজের মধ্যে রাখতে, তারপর থেকেই পলকের চাপা ক্ষোভ ইফাজের ওপর। ইনানকে নিজের করে পাওয়ার রাস্তাটা যাই একটু খোলা ছিল, ইফাজ খানের জন্য তাও হলো না। এরপর থেকে পলক ছুটিতে। যে ছেলে দিনে কয়েকবার ইফাজ খানের খোঁজ নিত, সেই ছেলে মাসের পর মাস কল অবধিও দেয় না। ইফাজ বোঝেন পলকের রাগ। পলক সঠিক বিচার পায়নি। সেই রাগ থেকে ইফাজ খানের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, খোঁজও নেয় না। আজ পলক পাশে থাকলে এত কঠিন চ্যালেঞ্জগুলো তার জন্য সহজ হয়ে যেত। পলক মেয়ে জামাই হিসেবে খারাপ হতো না। তার মেয়ের কপালে এত দুঃখ কেন? শুরু থেকে তার মেয়েটা ভালো ছিল না। তিনি কেন জানলেন না? তার বাচ্চা মেয়েটার সুখের জীবন পেল না, যা ডিজার্ভ করতো তাও পেল না। এত কষ্টের ভার কিভাবে সইছে তার মেয়ে? এত ছোট আদরে মেয়ে তার। অ্যাক্সিডেন্টের পরও তার মেয়ে ভালো নেই। এসব কেন হচ্ছে ভাবলেন তিনি তার অতীতে করা কর্মকাণ্ডের জন্য। নিজের ভাবনায় নিজেই চমকালেন। তবে কি তার অতীতের করা পাপের শাস্তি তার মেয়ে ভোগ করছে? মাঝরাতে খট করে কিছু ধাক্কার আওয়াজে তাজবীরের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বিরক্ত হয়। সে এখন বারান্দায় বসেছিল। পাশে দূরবীন। ইনানকে চোখে চোখে রাখতে গিয়ে কখন ঘুমিয়ে পড়ল। আজ আকাশে চাঁদ থাকলেও মেঘেদের কারণে আলোর তীব্রতা কম। ফের আওয়াজ হলো। সতর্ক হয়ে গেল তাজবীর। দূরবীনটা কাপড় দিয়ে ঢেকে ভেতরে চলে আসলো। দূর থেকে হালকা আওয়াজও তার কানে বাড়ি খায়। এই একটা ফ্লেক্স তার। নিঃশ্বাস বন্ধ রেখে আওয়াজটা শোনার চেষ্টা করলো সে। যেন কিছু একটা ফ্লোরে টেনে টেনে আসছে, সাথে টুকটুক আওয়াজ। ভালো করে শুনতে পেয়ে বুঝলো পা ছেঁচড়ানোর আওয়াজ, এবং তালে তাল মিলিয়ে লাঠি জাতীয় কোনো জিনিস ঠকঠক করছে। কেউ মনে হয় খুব কষ্টে পা টেনে হিচড়ে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তাজবীরের মাথায় ক্যাচ করলো ব্যাপারটা। ওপরে নিচে সবখানি ডিম লাইট জ্বালানো, আবছা আবছা সব দেখা যাচ্ছে, পারফেক্ট। তাজবীর মোবাইল হাতে নিয়ে তার ক্যাবিনেটে ঢুকে গেল। হালকা ফাঁকা রেখে ক্যামেরা অন করে নিল। পা টানার আওয়াজ তীব্র হলো। তাজবীরের রুমের পাশে সবগুলো রুমের দরজা খোলার শব্দ শোনা গেল। তাজবীরের বুক ধড়ফড় করছে। ভয়ে নাকি এক্সাইটমেন্টে বোঝা গেল না। কিছুক্ষণের মাঝেই ক্যাড়ক্যাড় আওয়াজে তাজবীরের রুমের দরজা খুলে যায়। তাজবীরের জানালা এবং বারান্দা দিয়ে গভীর জঙ্গলের অর্ধেকাংশ দেখা যায়। এমনকি নাম না জানা কিছু গাছের ডাল তাজবীরের বারান্দায় এসে অবহেলায় ছড়িয়ে আছে। এই অন্ধকারে সেদিকে তাকালে মনে হয় বারান্দায় কেউ কালো রঙা আলখাল্লা পরে কুজো হয়ে বসে আছে। কাছে গেলে বিভৎস চেহারা তুলে চমকে দেবে। আগন্তুক ধীর পায়ে আসার চেষ্টা করলেও আওয়াজের তীব্রতা কমাতে পারছে না। আগন্তুকের অবয়ব তাজবীরের দৃষ্টি সীমানার কাছে আসলে তাজবীর শকুনের মতো তীক্ষ্ণ চোখে পরখ করল। আগন্তুক ঘাড় কাত করে কিছু একটা বিড়বিড় করছে। কালো জ্যাকেট পরনের জন্য পেছন থেকে তেমন বোঝা যাচ্ছে না সে কে। যখনই সে ক্যাবিনেটের পাশে তথা বারান্দার দিকে সম্পূর্ণভাবে ফিরল এবং তার চেহারা স্পষ্ট হলো, সাথে সাথে বৈদ্যুতিক শক খেয়ে যায় তাজবীরের শরীরের প্রতিটা শিরা উপশিরায়। সাথে ভয় এবং অস্থিরতার একটা সূক্ষ্ম মিশ্রণ অল্প সময়ের জন্য ঝিলিক দিয়ে উঠে চোখের মণিতে। যখন আগন্তুকের হাতে থাকা ধারালো মোটা লম্বা ছুরি চিকচিক করছিল চাঁদের আলোয়। মারাত্মক থ্রিলিং পরিবেশ, গা ছমছমে ভয়ানক তবে রোমাঞ্চকর। সেই ক্যামেরা ঠিকঠাক ভাবে তাক করে আগন্তুকের আগমন বন্দী করল। আগন্তুকের আগমনের কারণ স্পষ্ট হয়ে যায় তাজবীরের কাছে। তবে সে যা ভেবেছিল তাই সঠিক। হোলি fucking shit, it's literally impossible. মনে মনে আওড়ায় সে। বুদ্ধিদীপ্ত চোখে আগন্তুকের প্রতিটা পদক্ষেপে নজর রাখল। আগন্তুকের চোখে কঠিন অথচ কাউকে মেরে ফেলার মতো দৃষ্টি। মুখ দিয়ে একটা শব্দ বারবার জপছে। তাজবীর এক অক্ষর শুনেই বুঝে ফেলল কি বলছে সে চেনা অথচ অচেনা মানুষটা। নিমন্ত্রণ ছাড়া চলে আসা মেহমান যখন তার কাঙ্ক্ষিত শিকার পেল না, তখন আরো কয়েক মিনিট তাজবীরের পুরো বাড়িতে ভূতগ্রস্তের ন্যায় ঘুরপাক খেল। একটা সময় চলে যাওয়ার আওয়াজ শুনল তাজবীর। কিভাবে সে আগন্তুক ঘরে ঢুকেছে সেই কৌতূহল দমাতে না পেরে পিছু পিছু যায় সে। দেখল ড্রয়িং রুমের সোজা কাছে দরজার ফাঁক গলে চলে গেল সে। আজ তাজবীর বিকেলে দরজা আটকাতে ভুলে গেছিল। ভালোই হয়েছে ভুলে গিয়েছে, না হলে এত ইন্টারেস্টিং একটা জিনিস চোখে পড়তো না। তবে অবাক হলো এ ভেবে তাকে মারতে আসার কারণটা কি।
সে তো ভুল কিছু করেনি তেমন। তাজবীর বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকালো, যেখানে আগন্তুক পা টেনে তার সামনে অবস্থিত গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। সে একইভাবে ঘাড় কাত করে চলার পথে আগন্তুক থামলো। তাজবীর ভ্রুকুটি করে চোখ ছোট ছোট করে চাইল। হঠাৎ করে আগন্তুক ঘাড় ঘুরিয়ে তাজবীরের বারান্দার দিকে তাকায়। তাজবীর যেন জানতো, তাই তাকানোর সাথে সাথেই নিচে বসে পড়ল। 5 সেকেন্ড বাদ ঘাড় ঘুরিয়ে চলে গেল আগন্তুক। তাজবীর সেই মুহূর্তটাও ভিডিও করলো। যখন আর কোনো চিহ্ন পাওয়া গেল না মানুষটার, তখন তাজবীর রুমে এসে শটান হয়ে শুয়ে পড়ল। মোবাইলের আলো কমিয়ে চোখের কাছে এনে হোয়াটসঅ্যাপে একটা নাম্বারে ভিডিওটা সেন্ড করলো। লিখলো, লাইফে অনেক থ্রিলার মুভি দেখেছি, বাট বাস্তবেও যে আমার সাথে এমন একটা থ্রিলার ঘটনা ঘটবে, হাই স্যার, কল্পনা তো আনিনি। তবে আমি যা ধারণা করেছিলাম তাই সত্যি হয়েছে। মেসেজ সেন্ড করে দুহাত মাথার নিচে দিয়ে গভীর শ্বাস ফেলল তাজবীর। আর কত যে রঙ্গ দেখতে হবে এই দুনিয়ায়। শীতের আমেজ নেই বললেই চলে। বৃষ্টি এসে জানান দিচ্ছে শীতের শেষ এসে পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি তার প্রমাণ। ইনান কপালে হাত রেখে আকাশের দিকে বিতৃষ্ণা নিয়ে তাকায়। বৃষ্টি আসার আর সময় পায় না। ইনানের ফুরফুরে মনটা নিমিষেই বিষণ্ণ হয়ে গেল। বিকেলে পরিষ্কার আকাশ দেখে বের হয়েছিল কাঠ কাটতে। আজ তার আর জেহফিলে দুজনেরই খুব ইচ্ছে করছিল ছাদে আগুন জ্বালিয়ে শীতের শেষটা উপভোগ করতে। শিক কাবাব বানাবে, গান গাইবে, গল্প করবে। গোডাউনে কাঠের স্বল্পতা দেখে ইনান বোনের সে কাঠ কাটার সিদ্ধান্ত নেয়। জেহফিল সাথে আসতে চাইলেও ইনান জোর করে তাকে রেখে চলে আসে। বৃষ্টির তেজ বেড়েই চলেছে। স্বচ্ছ নীল আকাশ ক্রমশ ডুবে যাচ্ছে কালো মেঘেদের থাবায়। নরণী তলিয়ে গেল আধারে। যখন শো শো শব্দে জোরে বাতাস বইতে লাগলো, ঝড় হবে, আকাশ ভেঙে সজোরে বাড়িধারা আরম্ভ হলো। কয়েক পলের মাঝে ইনান ভিজে চুপচুপে হয়ে গেল। কোমরে হাত দিয়ে অসহায় চোখে টুকরো করা কাঠের দিকে তাকালো, যেন ক্ষমা চাইছে। এত সময় নিয়ে সে মাত্র 2টা কাঠ কাটতে পেরেছে। কয়েক টুকরো কাঠ দড়িতে বেঁধে একটা লম্বা ডাল কাটার জন্য প্রস্তুত হলো। এত অন্ধকার হয়ে গেছিল চারপাশ, সাথে গাছ এবং ঝোপঝাড়ের কারণে নীলাশা ঠিক রাখা দুর্গম হয়ে পড়েছিল। হঠাৎ তার জেহফিলের কথা মনে পড়ল। এই বৃষ্টি দেখে জেহফিল যে হাত পা গুটিয়ে বসে থাকবে না, তা তার মাথা থেকে বেরিয়ে গেল। নিশ্চয় জেহফিল ছাতা মাথায় ইনানকে খোঁজার জন্য রওনা দিবে। ইনান গাছে ডাল রেখে দ্রুত বাকিগুলো কাঁধে তুলে নিল। অন্ধকার বাড়ার আগে আগে ঘরে যেতে হবে। কুড়াল এক হাতে নিয়ে পিছু ফিরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেল সে। আচানক ধাক্কায় কাদামাটিতে পা পিছলে উল্টে পড়ে গেল। হাতে কুড়াল আর ভেজা কাঠ ছড়িয়ে পড়লো এদিক সেদিক। গাছের সাথে ধাক্কা খেয়েছে মনে করে বিরক্তি নিয়ে সেই গাছের দিকে তাকাতে মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। শরৎ পকেটে হাত দিয়ে কুটিল হেসে তার দিকে তাকিয়ে আছে। বাহ, তোর তো দেখি অনেক শক্তি। তার মানে বেডে তোর সাথে জেফিলের খুব ভালোই পারফরমেন্স হতো, তাই না? বলতে বলতে চোখ তার জলজল করে উঠল। চল না রে, তোর পারফরমেন্স দেখাবি আমাকে। আজাইরা কামের শক্তি নষ্ট না করে আমার উপরেই নষ্ট কর না হয়। লেটস হ্যাভ এ ফান। এই বলে এক পা করে ইনানের দিকে এগিয়ে আসতে লাগলো। জেহফিল আর তার সম্পর্কে এত বাজে মন্তব্য শুনে গা ঝিঝি করে উঠল ইনানের। ইনানের বাবা বলেছিল শরৎকে খোঁজার জন্য তার বাড়িতে গিয়েছে, কিন্তু কয়েকদিন ধরেই নাকি শরৎ লাপাত্তা। শরতের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আগে থেকে কেউ অবগত ছিল না বিধায় ইফাজ খানের মেয়েকে হেনস্থা করার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেন শরতের বাবা। এমনকি ইফাজের মুখে শরতের অতীতের কিছু বাজে কর্মকাণ্ড সম্পর্কেও জেনে নেন এবং ইফাজ খানকে কথা দেন শরৎ বাড়িতে আসা মাত্রই তাকে ঘাড় ধরে জেলে দিয়ে আসা হবে। তবে হুট করে শরৎ যে অসময়ে এখানে এসে পড়বে তা ভাবনাতে ছিল ইনানের। শরতের এগোনো দেখে ইনান আশপাশটায় নজর বুলিয়ে নিল। এইখান থেকে 2 মিনিটের পথ তাদের বাড়িতে যেতে, কিন্তু শরৎ সেই পথের মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই তাকে উল্টো পথ বেছে নিতে হবে। জঙ্গলের প্রতিটা ঝোপঝাড় ইনানের চেনা। অনেকবার জেহফিলের সাথে এখানে এসেছে সে। ইনান হাতের নাগালে কাঠ পেল একটা, তার শরতের পায়ের দিকে ছুঁড়ে মেরে কল্পনা মাফিক দৌড় দেয়। শরৎ সাইডে সরে যাওয়ায় পায়ে লাগেনি আর। তেজ কমাবো তোর, জাস্ট ওয়েট। চোখ মুখ কুচকে বলল শরৎ। কাঠটা হাতে নিয়ে ইনানের পিছু পিছু ছুট লাগায়। ঘনিয়ে আসা অন্ধকারে গাছের ডালপালা লতাপাতা মারিয়ে দৌড়াতে বেশ বেগ পেতে হয় ইনানের। বাতাসের ঝাপটায় গাছের ডালপালা ভেঙে পড়ছে হঠাৎ হঠাৎ।
কয়েকবার ইনানের কাঁধ পায়ের ওপরেও সরু ডাল পড়েছে। এছাড়া কাদামাটিতে পিছলে পড়েছে, পরনের ক্রপ টপ আর জিন্সে ভেজা মাটি, গাছের পাতা লেপ্টে আছে। বড় বড় গাছের আড়ালে লুকানোর চেষ্টা করেও পারে না ইনান, এভাবে খোলা জায়গায় লুকানো যায় না। ইনানের হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। অবিশ্রান্ত দৌড়ানোর ফলে ঠান্ডা আবহাওয়াতেও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঝমঝম বৃষ্টি, ভুতুড়ে পরিবেশ, বড় বড় গাছের অন্ধকার ডালপালা, শরতের আক্রমণ, সবকিছুর ভয় একসাথে ইনানকে জেঁকে ধরেছে। দৌড়ানোর মাঝে শরৎ কয়েকবার কাঠ নিয়ে ইনানের পা বরাবর ছুঁড়ে মেরেছিল। ভাগ্য সহায় ছিল ইনানের যে একটা বারও কাঠ পায়ে লাগেনি। এখন তাজবীর কোথায়? এই নাকি তাকে চোখে চোখে রাখে, তাহলে এখন কোথায় গেল? ইনানা জেহেফিল যখনই একটু বারান্দায় কিংবা রুমে খুনসুটি করে, তখন তাজবীর বিয়াদবের মতো হাঁ করে তাকিয়ে থাকে, মিটিমিটি হাসেও। আবার ইনান এও লক্ষ্য করেছে, তাজবীর মোবাইলটার সব সময় হাতে একভাবেই রাখে। ইনানের কয়েকবার সন্দেহ হয়েছিল তাজবীর তাদের ছবি তুলছে না তো। তাজবীরের এসব ব্যবহারে অনেক ত্যক্তও হয়ে গিয়েছিল ইনান। সারাক্ষণ নজরে রাখে, এখন যখন বিপদ আসলো তখন বান্দা কোথায় গেল? তাজবীরের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো ইনান। ছুটতে ছুটতে হঠাৎ তার পকেটে মোবাইলের রিংটন বেজে ওঠে। গড, ইনান তো ভুলে গিয়েছিল সাথে যে মোবাইল ছিল। দৌড়ানো অবস্থাতেই ইনান বের করে দেখে পানিতে মোবাইল সম্পূর্ণ ভিজে গেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সে দ্রুত কল ধরল। তুমি কোথায়? ঘরে এসে বসে আসি। এই বৃষ্টির মাঝে কোথায় গেলে? বাবা। ইনানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার এলোমেলো নিঃশ্বাসের আওয়াজ শুনে ধরফর করে উঠলেন ইফাজ। কি হয়েছে ইনান? এমন শোনাচ্ছে কেন তোর আওয়াজ? কোথায় তুমি? আমি বাবা, শরৎ আমার পিছু নিয়েছে। আমি এখন বাড়ির পেছনের জঙ্গলে। হড়বড়িয়ে এক নিঃশ্বাসে বলল ইনান। ইফাজ খানের কথা কেটে গেল। ইনান মোবাইল সামনে এনে দেখলো মোবাইল অফ হয়ে গেছে। পকেটে ঢুকিয়ে পা চালায়। উদ্দেশ্য আগের জায়গায় ফিরে যাওয়া। ওইখানে গেলে ঘরে যাওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে শরতের ছুঁড়ে মারা কাঠ আঘাত হানে ইনানের পায়ে। কয়েকবার চেষ্টার পর অবশেষে ইনানের পায়ে লাগলো। তার 7-8 কদম দূরে ইনান ব্যথায় কুকিয়ে উঠল, চিৎকার করে উঠল জেহেফিলের নাম ধরে। মনে মনে সে চাইছে জেহেফিল আসুক, তাকে এই জানোয়ারের হাত থেকে বাঁচাক। আহত পা নিয়েও ইনান থামল না, শরীরের সব শক্তি এক করে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দেয়। যেহেতু শরৎ এই রাস্তার সাথে পরিচিত নয়, তাই তার জন্য ইনানকে ধরাটা একটু কঠিনই হয়ে পড়েছে। না হলে কখন ইনানকে ধরে মাটির সাথে চেপে। সন্ধে নেমে গেছে। আকাশের অবস্থা দেখলে মনে হয় এখন রাত 1টা। অন্ধকারে বৃষ্টির পানিতে পা আছড়ে ফেলে শেষ পর্যন্ত ইনান আগের জায়গায় ফিরে আসতে সক্ষম হয়। এইখান থেকে বাড়ির পথ সহজ হবে। ইফাজ খান ছাতা হাতে দৌড়াচ্ছেন আর ইনানের মোবাইলে লাগাতার কল দিচ্ছেন। কত বড় বড় অপরাধীদের তিনি ধাওয়া করেছেন, তখন ততটাও বুক কাঁপেনি। এখন যতটা কাঁপছে, তার মেয়ে এখন বিপদের মুখে। তাকে যে বাঁচাতে হবে তার মেয়েকে। তিনি চিৎকার করে ইনানকে ডাকছেন, আর চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই দৌড়াচ্ছেন। পকেট থেকে বন্দুক বের করে হাতে রাখলেন। শরৎকে দেখা মাত্রই তার মাথার খুলি উড়িয়ে দিবে। শরৎ হাঁপাতে হাঁপাতে আগের জায়গায় ফিরে আসে। বৃষ্টির পানিতে চোখ খোলা দায় হয়ে যাচ্ছে। ইনান এত সহজে পালাতে পারবে না তার হাত থেকে। নিশ্চয় কোথাও লুকিয়ে আছে। ইনানের আওয়াজ শোনার চেষ্টা করে, কিন্তু বৃষ্টির ভারী আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। চোখের ওপর জোর দিয়ে ঝোপঝাড়ে ইনানকে খুঁজতে থাকে সে। ঠক ঠক, শরতের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু একটা জানান দিচ্ছে। বৃষ্টির খরসান শব্দের চেয়েও অন্য একটা শব্দ তার কানে ধাক্কা খায়। কান পেতে শোনার চেষ্টা করলো সে। গাছ কিংবা কাঠের উপর লোহার কিছুর একটা ঘর্ষণের আওয়াজ, সাথে একটা মানুষের কিছু বলার আওয়াজ। যখন টের পেল আওয়াজটা তার পেছন থেকে আসছে, তখন ঘুরল পেছনে, আর সঙ্গে সঙ্গেই তার সে মাটিতে পড়ে গেল। চোখ বড় বড় করে অন্ধকারে সে দেখলো তার নিচের মাটি গাঢ় লাল হয়ে আছে। উৎসের দিকে খেয়াল করতেই দেখলো একটু দূরে তার ব্র্যান্ডেড ঘড়িটা এবং তার শার্টের হাতা। ধারালো মস্তিষ্ক তৎক্ষণাৎ ধরতে পারল না ব্যাপারটা। ক্রমান্বয়ে শরীরের মাঝে একটা ঝাঁকুনি অনুভব করলো শরৎ। চোখে দৃষ্টি স্পষ্ট হয়ে গেল। দেখলো তার ঘড়ি আর শার্টের হাতায় নয়, তার আস্ত হাতটা তার থেকে 6 ফুট দূরত্বে মূর্তির হাতের ন্যায় পড়ে আছে। রক্ত মাখানো হাতের কাটা অংশ আর হাড্ডি জলজল করছে। গগন কাঁপিয়ে চিৎকার দিল শরৎ যখন বুঝলো তার এক হাত নেই।
পাগলের মতো এপাশ ওপাশ করতে থাকে অসহ্য যন্ত্রণায়। ইফাজ খান থমকে যান কারো চিৎকার শুনে। খুব বেশি দূরে নয়, বুক কেঁপে ওঠে তার। সেদিকে ছুটেন তিনি। শরৎ ছটফট করতে করতে ঝাপসা দেখে তার সামনে কেউ একজন পা হেঁচড়ে এগিয়ে আসছে। হাতে ধরা ইনানের সেই কুড়ালটা। শরৎ ভয়াতুর চোখে তাকায় তার জমের দিকে। অন্ধকারে বুঝতে পারে না, শুধু ঝাপসা একটা অবয়ব দেখতে পারে সে, সাথে কানে বাজে কিছু শব্দ। এই সেম একটা বাক্যই বারবার শুনছে সে, কিন্তু ধরতে পারছে না কথাটা। হাড় হিম হয়ে গেল শরতের শরীর। কোনো কথা বের হচ্ছে না তার মুখ দিয়ে। খুব প্লিজ, তুমি যেই হও, ছেড়ে দাও আমাকে। আই এম প্রমিস, আর কখনো ইনানের ক্ষতি করব না, চোখ তুলে তাকাবো না, প্লিজ। শরতের কথা শেষ না হতেই অবয়বটা কুড়াল দুহাতে তুলে কপাল বরাবর আঘাত করল। মুহূর্তের মাঝে শরতের ভ্রু থেকে ওপরের অংশ অর্থাৎ মাথা আলাদা হয়ে গেল। মগজের প্যাঁচানো অংশগুলো ছোট ছোট পোকার মতো আশেপাশে ছিটিয়ে পড়ল। শরতের শরীরের কম্পন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চোখ খোলায়